হ্যাঁ, তো সেইখানে তো বিয়ের তো এইখানে করা না? কিভাবে পড়াতে হবে, কিভাবে পড়ালে ছেলে মেয়েরা একটু বুঝতে পারবে। ঠিক আছে? তোমরাও যদিও সবাই টিচার, তবুও আমাকে সেই রকমভাবে পড়াতে হবে যাতে টিচারদের মতো পড়াতে পারি। মানে টিচারদের পড়াচ্ছি আমি। তার মানে টিচারদের মতো আমাকে পড়াতে হবে। তাই না? হ্যাঁ কি না ডালিয়া? হ্যাঁ, তো আমরা হচ্ছে টিচার আর কই হলাম? কেন হবে না? সবই হবে। আ সবাইকে হবে। ঠিক আছে? একটু সময় লাগবে হয়তো। টিচার না হোক অন্য কিছু হবে। চাপ নেওয়ার কি আছে? তো আমরা আমরা আজকে আমরা পড়বো যে বিভিন্ন ধরনের এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে হয়ে থাকে সেইগুলো আমরা পড়বো। ঠিক আছে? এমার্জেন্সি প্রভিশন ইন্ডিয়ান কনস্টিটিউশন এ যে এমার্জেন্সি প্রভিশনটা বলা হয়েছে যেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। এই এমার্জেন্সিটা কি? কবে হয়? কখন হয়? এবং কত ধরনের এমার্জেন্সি হয়? এবং কে এই এমার্জেন্সি জারি করতে পারে? কার ক্ষমতা রয়েছে এমার্জেন্সি করার? এমার্জেন্সি ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজকে। না, না এই প্রশ্ন করছে এগুলো আমরা একটু জানবো। আচ্ছা বলো তো এমার্জেন্সি ঘোষণা করতে পারে কে? তানিয়া বলতে পারো। বলো। তানিয়া, সুতপা, সুস্মিতা। ৩ জনে বলে এমার্জেন্সি ভারতবর্ষে যদি মানে হয় তাহলে কে কোন ব্যক্তি পারে সেই এমার্জেন্সি ঘোষণা করতে পারে? মুখ্যমন্ত্রী পারে? নাকি প্রধানমন্ত্রী পারে? না রাষ্ট্রপতি পারে? না প্রধান বিচারপতি? প্রশ্ন করছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ইয়েস রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করতে পারে। ভেরি গুড। তাহলে রাষ্ট্রপতি যেহেতু এমার্জেন্সি ঘোষণা করতে পারে আমরা জানলাম। এবার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে একটু আমাদের জানতে হবে। ঠিক আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের সংবিধানে কোথায় তাকে রাখা হয়েছে এবং তার ক্ষমতা কি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং এমার্জেন্সি প্রভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস একটু আলোচনা করব। দেখি যেগুলো পরীক্ষায় আমাদের আসবে। ওকে, চলো। তো আমাদের স্ক্রিন শেয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কনস্টিটিউশন রয়েছে, ভারতের যে কনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ লেখো প্রেসিডেন্ট। ভারতের যে কনস্টিটিউশন রয়েছে সেই ভারতবর্ষের কনস্টিটিউশনে আমরা পড়েছিলাম একটা স্টেটের অংশ, একটা ইউনিয়নের অংশ। আচ্ছা, কি পার্ট আমি লিখেছিলাম তাই না? বলো তো ১ নম্বর পার্টে কি আছে? তাড়াতাড়ি বলো। ইয়েস, ইউনিয়ন টেরিটরি। ২ নম্বর পার্টে কি আছে? সিটিজেনশিপ। ৩ নম্বর পার্টে বলো, বলো শুধু হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস এভরিওয়ান প্রত্যেকে বলো। ৪ নম্বর পার্টে কি আছে? ডিপিএসপি। নেক্সট ৫ নম্বর পার্টে কি আছে? বিএস, ইউনিয়ন গভর্নমেন্ট। দেখো ৫ নম্বর পার্টে আছে ইউনিয়ন গভর্নমেন্ট। তো আমরা আজকে এই যে প্রেসিডেন্টটা পড়ছি না, এটা কোথায় আছে? ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যেই রয়েছে। তো আমরা ১ নম্বর পার্টে কি পড়েছি? ইউনিয়ন টেরিটরি। ২ নম্বর পার্টে আছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব। ৩ নম্বর পার্টে আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ৪ নম্বর পার্টে আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং ৫ নম্বর যে পার্ট আছে সেই পার্টে রয়েছে কি? ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট আমরা যে প্রেসিডেন্টের কথা পড়ছি না, এই প্রেসিডেন্টের কথা কোথায় উল্লেখ আছে? এই ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় গভর্নমেন্ট রয়েছে সেই কেন্দ্রীয় গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে এই প্রেসিডেন্টের কথা উল্লেখ রয়েছে। ওকে, তো ইউনিয়ন এক্সিকিউটিভ যে বিষয়টা রয়েছে, ইউনিয়ন এটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা, তাই না? ইউনিয়ন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে কি বলতো? শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। ইউনিয়ন এক্সিকিউটিভ এই ভারতের সংবিধানে কত নম্বর পার্টে রয়েছে মনে আছে? আর্টিকেল কত নম্বর আর্টিকেলে আছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস 52 থেকে
78। এই এত নম্বর আর্টিকেল মানে ধারা, আর্টিকেল এটা একটু লিখে নেবে। এই এত নম্বর ইউনিয়ন এক্সিকিউটিভ লেখা আছে কত 52 থেকে 78 নম্বর এই যে ধারা, এই ধারাতে উল্লেখ করা আছে ইউনিয়ন এক্সিকিউটিভের বিষয়। ওকে, তো এই ইউনিয়ন এক্সিকিউটিভ বা কেন্দ্রীয় যে প্রশাসনিক ক্ষমতা, এই কেন্দ্রীয় যে প্রশাসনিক ক্ষমতা কাদের কাদের মধ্যে বন্টন করা আছে, কারা এর মধ্যে পড়ছে? প্রথমত যিনি পড়ছেন তিনি হলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি আর লিখছি না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর কে রয়েছে? আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। 3 নম্বরে কে রয়েছে? প্রাইম মিনিস্টার। ওকে, তাহলে এই যে ভারতের যে আরো একজন আছে, ইনি একজন মানে ইনিও আছে, ইনি হচ্ছেন কে বলতো? আরেকজন আছে না, অ্যাটর্নি জেনারেল অফ, ইয়েস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, তো আমরা এই ইউনিয়ন এক্সিকিউটিভ পড়ছি বা কেন্দ্রীয় যে প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক বিভাগ পড়ছি, এই প্রশাসনিক বিভাগের মধ্যে কারা কারা রয়েছে? প্রথমত যিনি হচ্ছেন তিনি হলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নাম্বার 2 রয়েছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 3 নম্বরে রয়েছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। অ্যান্ড নাম্বার 4 রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, তো আমরা যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, আচ্ছা আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো ইয়ে এখানে কি প্রথমে কি আছে? খাতুন, আকলিমা খাতুন, তাই তো? আচ্ছা বলো তো, আকলিমা খাতুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে কি আছে? অন্তরা বলো কে আছে? বর্তমানে প্রেসিডেন্ট কে আছে? দ্রৌপদী মুর্মু। আচ্ছা চয়নিকা বলো। আচ্ছা এটা তো সহজ, এটা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে কি আছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে কি আছে? এই যে আমি লিখেছি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাড়াতাড়ি বলো, নাহলে সামনে এগোবো। ডালিয়ার কাছে পরে আসবো, ঠিক আছে, লাস্টে আসবো, আগে জিজ্ঞাসা কর নিজেদেরকে। আচ্ছা না না, তুমি তো পারবে। জবদিক জবদিক ধরকার, তিনি তো আর নেই, চলে গেছে। ইয়েস, সিপি রাধাকৃষ্ণন, ভেরি গুড। যাই হোক, হ্যাঁ, ধনকর চলে গেছে, ধনকরের সঙ্গে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, ধনকর মানে রিজাইন দিল না, তারপরে নতুন একজন এলেন, তিনি হলেন সিপি রাধাকৃষ্ণন, লিখে নাও। আচ্ছা রাধাকৃষ্ণন, RADHA কৃষ্ণন। হ্যাঁ হ্যাঁ, সিপি রাধাকৃষ্ণন নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। আচ্ছা প্রাইম মিনিস্টার তো জানো, PM মোদি। ফুল নাম মোদি, এ তো হ্যাঁ, নরেন্দ্র দামোদর দাস মোদি, PM মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি। আচ্ছা, সম্মানীয় বলতে হবে না, সম্মানীয়, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি, ঠিক আছে। আচ্ছা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে বলতে পারবে? হাত তোলো। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সিদ্ধার্থ বলবে বলছে, বলো তো। ডালিয়া, একদম, ভেরি গুড, এগুলো লিখে না। আর ভেঙ্কট রমণী, ভেরি গুড। আর ভেঙ্কট, ভেঙ্কট না ভেঙ্কটেশ্বর, না আর ভেঙ্কট, ভেঙ্কট রমণী,
রমণী, ঠিক আছে, আর ভেঙ্কট রমণী লিখে নাও। তো চারজনের নাম আমরা আশা করি প্রত্যেকে জেনেছি। ওকে, চলো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, এই দেখো সবকিছু লেখা আছে, সব জায়গায় সবকিছু আছে। আমরা কি করছি, আমি তো এখানে স্মৃতিচারণ করছি, আমরা কার কতটা জানি এগুলো আমরা দেখছি, ঠিক আছে, বা কতটা আমরা শিখছি, যেগুলো শেখা হয়ে গেছে সেগুলো আমরা কতটা মনে রাখতে পারছি, এগুলো আমরা, ঠিক আছে। এটাকে কি বলা হয় এডুকেশনের ভাষায়? কানেকশন, পূর্ব জ্ঞানের সঙ্গে কানেকশন ঘটানো, পড়ানোর রিকল করা। আমরা যে আগে জেনেছি, আমরা যে আগে জেনেছি, আগে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে পড়েছি, এখন আমরা কি পড়ছি? আমরা এখন কি পড়ছি? পলিটি পড়ছি। তাহলে আমি পলিটি পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি? কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিচ্ছি। তাহলে এই ধরনের শিক্ষণকে কি বলা হয়? নো নো নো, এই ধরনের শিক্ষণকে, এই ধরনের শিক্ষণকে কি বলা হয় বাবুরা? হ্যাঁ, এই ধরনের শিক্ষণের কথা আবার গান্ধীজি বলে গেছে। কি ধরনের শিক্ষণ? না, বুনিয়াদী শিক্ষা না। হ্যাঁ, আচ্ছা, অপশন দিব, স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন। ইয়েস। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন, অর্থাৎ, হ্যাঁ, হুম, অর্থাৎ আমরা যখন শিখবো, তখন আমরা যখন অন্য সাবজেক্টের সঙ্গে আমরা কো রিলেশন করে পড়বো, সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা। হ্যাঁ, গান্ধীপুরও বলেছে অবশ্যই, ওটাই তো বলেছি, কাজের মাধ্যমে অন্যান্য বিষয়ের সঙ্গে, সমস্ত বিষয়ের সঙ্গে কানেকশন করে ঘটানো, কানেকশন ঘটিয়ে যে শিক্ষা দেওয়া হয় সেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। হুম, আচ্ছা, যাই হোক। কি গো, পেস্ট কি করবে, এগুলো সব তো জানা। আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর হয়ে গেছে তোমার, সামনে এগোবো। ও ভাই রে, মিউট করো, মিউট করো তুমি। দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনি ছিলেন, ইনি হলেন আমাদের ভারতবর্ষের কি, হেড অফ দি ইন্ডিয়ান স্টেট। ওকে, একটু লিখে নাও, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দি হেড অফ ইন্ডিয়ান স্টেট। লেখো, হ্যাঁ লেখো, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আসতে আছে নাকি, আসতে হচ্ছে আমার সাউন্ডটা। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমরা যেটা শুনতে পাচ্ছ না মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, যাই হোক। তো লেখো, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দি হেড অফ দি ইন্ডিয়ান স্টেট। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ না, ভারতবর্ষের স্টেট, অর্থাৎ প্রতিটি রাজ্যের বা ভারতবর্ষের পুরোটাই কেন্দ্রশাসিত অঞ্চল, সব সমস্ত কিছুর হেড হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, এবং হি ইজ দি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়ান, মানে ভারতবর্ষের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। ওকে, লেখো, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া is the head of the head of the Indian state, and he is the first citizen of India, and he is the first citizen of India. ওকে, আচ্ছা, হ্যাঁ লেখো লেখো, হ্যাঁ।
অবশ্যই। আচ্ছা আমরা তো আচ্ছা বলো তো সুমনা, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ভুলে গেছি। ইয়েস, রাজেন্দ্র প্রসাদ। ভেরি গুড, রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কত সালে 1900 কত সালে রাষ্ট্রপতি নিযুক্ত হয় বলো? 1900, অপশন দিচ্ছি, 1947, 1950, 1952। 1950। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো সেকেন্ড রাষ্ট্রপতির নাম বলো। সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভেরি গুড, সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি। তৃতীয় রাষ্ট্রপতির নাম বলো। জাকির হোসেন। ভেরি গুড, জাকির হোসেন। হ্যাঁ, 1962 সাল পর্যন্ত রাধাকৃষ্ণন ছিল, এবং ঠিক বলছি তো? রাধাকৃষ্ণন 1962 পর্যন্ত ছিল। হ্যাঁ, না না, এমনি আমি জাস্ট করছি, জাস্ট 1962। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। ওকে ওকে। আচ্ছা, আমরা যে আমাদের এপিজে আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিল? 2010, এই 2002 সাল ভাবো, 2002 সালে ওই সময় 1999 সালে ওই অটল বিহারী বাজপেয়ী, অর্থাৎ যখন, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী যখন ছিল আর কি, সেই সময় প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন আব্দুল কালাম। তো এটা হচ্ছে 12তম রাষ্ট্রপতি ছিল। 12তম রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। কি বলেছিলে বলতো, আমি তো অতটা করিনি। 12তম রাষ্ট্রপতি ছিল এপিজে আব্দুল কালাম। লিখে নাও। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা প্যাটেল। ইয়েস। হ্যাঁ। কি করেছিল গো? হ্যাঁ। হ্যাঁ, তাই? ওই ট্রাম্পের মতো ওই সেক্সুয়াল কিছু ছিল নাকি? না না, ট্রাম্পের। 12তম। ওই ট্রাম্পের মতো কেস, প্রতিভা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও, যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা, প্রথম। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে সব থেকে সৎ প্রেসিডেন্ট যদি বলা হয়, তিনি কে? হ্যাঁ। ইয়েস, এপিজে আব্দুল কালাম। আচ্ছা, প্রথম বাঙালি প্রেসিডেন্ট? প্রণব মুখার্জি। ভেরি গুড। হ্যাঁ, তো আমরা মোটামুটি প্রেসিডেন্ট সম্পর্কে যতটুকু পরীক্ষায় আসার মোটামুটি আমরা করে নিলাম, ঠিক আছে? যে এই এই ব্যাপারগুলো, মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এরকম, যে এপিজে আব্দুল কালাম কততম প্রেসিডেন্ট, ওকে, প্রথম বাঙালি প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট, এবং ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্রেসিডেন্ট, আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট যিনি ছিলেন, সেগুলো একটু করতে হবে, ওকে। এবং আরেকটা প্রশ্ন করছি, বলতো ভারতবর্ষের একমাত্র প্রেসিডেন্ট যিনি ছিলেন, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আবার তিনি ছিলেন
উপরাষ্ট্র এই প্রধান বিচারপতি, কে সেই ব্যক্তি? না 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 না, উনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে, কিন্তু বিচারপতি বলেছি, তিনটে পদ ছিল। প্রেসিডেন্ট, ভেরি গুড। হুম। হ্যাঁ, হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ ইনি হলেন, আচ্ছা একমাত্র লেখো, একমাত্র প্রেসিডেন্ট। এ, আমি কোথায় একটা গন্ডগোল করছি বুঝলে, প্রশ্নটা ঠিকই আছে। একমাত্র ব্যক্তি যিনি কিনা প্রেসিডেন্ট পদ ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আবার প্রধান বিচারপতি ছিলেন, তো উত্তর হবে হেদায়েতুল্লাহ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কি বলছো? হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করেছি, কিন্তু উত্তরটাও হবে ওই হেদায়েতুল্লাহ। কিন্তু আমার একটা কোথায় একটা যেন মনে হচ্ছে স্কিপ হয়ে যাচ্ছে, মানে কি প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, আবার ইয়ে হবে, প্রধানমন্ত্রী হবে নাকি প্রধান বিচারপতি হবে, এটা গুলিয়ে যাচ্ছে বুঝলে, এই জায়গাটা একটু গুলিয়ে যাচ্ছে মানে। রাষ্ট্রপতি হবে না প্রধানমন্ত্রী হবে সেটা একটু জান, আহ, রাষ্ট্র, হ্যাঁ, হেদায়েতুল্লাহ, এই দেখো, আমার মনে হচ্ছে ইনি প্রধানমন্ত্রী ছিল, উপরাষ্ট্রপতি ছিল, আবার প্রধান বিচারপতি ছিল, এরকম হবে। এটা, হ্যাঁ, আচ্ছা একটু ইয়ে করো তো, গুগল করো তো, আমি গুলিয়ে যাচ্ছি ওই তিনটের একটু, রাষ্ট্র, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি, হ্যাঁ এই তিনটেই লেখো। হেদায়েতুল্লাহ ছিল, লেখো লেখো, মানে আমার মানে হচ্ছে ঠিক আছে, হয়তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি, যাই হোক সামান্য একটু সিলি মিস্টেক করে, তবে এটাও হেদায়েতুল্লাহ হবে। চলো এবার আমরা পড়বো যে রাষ্ট্রপতির যে যোগ্যতা কি হলে আমরা রাষ্ট্রপতি হতে পারি, ঠিক আছে। এই তুমি তানিয়া রাষ্ট্রপতি হতে পারো, সুনন্দা রাষ্ট্রপতি হতে পারো, সুনন্দার ক্ষমতা একটু বেশি আছে, তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, তো কি হলে আমরা রাষ্ট্রপতি হতে পারবো, সবার তো ইচ্ছা থাকে, সবাই আহ ভেবেছিল না যে এই যে রাজেন্দ্র প্রসাদও ভেবেছিল না, হ্যাঁ যদিও ওনারা অনেক আগে থেকে এগুলো সব পথ ছিল, ঠিক আছে। এই প্রণব মুখার্জি ভেবেছিল কি আমি রাষ্ট্রপতি হব, কিন্তু হয়ে গেছে। তো এরকম রাষ্ট্রপতি হতে গেলে আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, যেমন টিচার হতে গেলে বিএড লাগবে সেরকম, বা ডিএলএড লাগবে টিচার হতে গেলে। তো এখানে আমাদের ভারতবর্ষের প্রথমত নাগরিক হতে হবে একজন রাষ্ট্রপতি হতে গেলে, ওকে, একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। নাম্বার 2 পয়েন্ট যেটা, বাকিগুলো না, বয়সটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হ্যাঁ, 35 বছর হতে হবে। হ্যাঁ এইগুলো একটি যোগ্যতা কয়েকটা লিখে নাও, কোয়ালিফিকেশন, 2-4টে কোয়ালিফিকেশন লিখে নাও, কি কি কোয়ালিফিকেশন লাগবে রাষ্ট্রপতি হতে গেলে, কোয়ালিফিকেশন। প্রথমে লেখো ইন্ডিয়ান নাগরিক হতে হবে, ভারতের সিটিজেন হতে হবে। নেক্সট লেখো 35 বছর বয়স হতে হবে, 35 ইয়ার ওল্ড, ঠিক আছে। প্রথমে লেখো ভারতের নাগরিক হতে হবে, ওকে, ভারতের নাগরিক হতে হবে অবশ্যই, এবং 35 বছর মিনিমাম বয়স হতে হবে, মিনিমাম 35 বছর বয়স হতে হবে, 35 বছর বয়স হলে তারপরে তুমি ওই রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে পারবে, না হলে তুমি পারবে না। He should be an Indian citizen, should be a citizen of India, and he should have completed 35 year age, অর্থাৎ 35 বছর বয়স কমপ্লিট হতে হবে, and he should be qualified for election as a member of লোকসভা, এবং লোকসভাতে তোমাকে
অবশ্যই কি করতে হবে, একজন মেম্বার থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো এমপি নির্বাচন, মানে হচ্ছে যেটা লোকসভা নির্বাচন। হ্যাঁ, প্রেসিডেন্ট তো আমি ওই, আমার তো ওইটা, ওই কারণে তো একটু কনফিউজ হচ্ছে, প্রেসিডেন্ট ছিল না, প্রধানমন্ত্রী। ও হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাক্টিং প্রেসিডেন্ট, ঠিক 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 ঠিক, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, অল্প দিনের জন্য ছিল ওই উনি অল্প দিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন, ঠিকই আছে। আরে ভাই গুগল লেখো না, বাংলায় লেখো না গুগল, তোমরা এত সব ফোন টোন নিয়ে বসে আছো চারিদিকে। লেখো একমাত্র প্রেসিডেন্ট হেদায়েতুল্লাহ, লেখো, লেখো একমাত্র ব্যক্তি যিনি উপরা হ্যাঁ, এটা লেখো যে একমাত্র হেদায়েতুল্লাহ ভারতের প্রেসিডেন্ট, লেখো একটু গুগল করো। ঠিক আছে, ইয়ে করো, গুগল করো, গুগল করে গুগল গ্রুপে দাও দেখি। আমি তো বললাম কি একটু কনফিউজ হচ্ছে। লেখো হেদায়েতুল্লাহর কোন কোন পদে অধিষ্ঠিত ছিল, এরকম লেখো বা এরকম। হুম, 12তম। আরে ভাই ছাড়ো ওইসব, ছাড়ো এই লিস্ট ফিস ওইসব ছাড়ো, আমি লক্ষ্মীকান্ত থেকে পড়াচ্ছি, এখানে ভুল একটা ওয়ার্ডের ভুল পাবে না, ঠিক আছে। এবার তুমি অন্যান্য বই থেকে দু চারটে ভুল পেতে পারো, কিন্তু আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি, সেই কারণে বই এইটাই আমি সিলেক্ট করছি, ঠিক আছে। ইউপিএসসি ছেলেমেয়েরা এই লক্ষ্মীকান্ত পড়াশোনা করে করে হচ্ছে, তারা ইউপিএসসি একজন মানে ভারতের সর্বোচ্চ সম্মানীয় পদ হোল্ড করে, ঠিক আছে। সেইখানে আমি অন্যান্য বইগুলোকে আমি গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে, আমার কাছে অনেক বই আছে। কে? শুধু চিফ জাস্টিস? আর অন্য কোনো পদে? আরে ভাই আমি যেটা বলেছি সেটা বের করো, সেটা বের করো। তিনটে পদে হোল্ড ছিল, কোন কোন পদ সেটা বলো। ইয়েস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস, ওইসব আমার এই যে যেটা কনফিউজ ছিল সেটা। আচ্ছা, গ্রুপে সুমন্ত দিয়েছে। ঠিক আছে, একদম। ওকে, ভেরি গুড, একদম ঠিক আছে। তো আমার যে কনফিউজটা ছিল, কনফিউজটা নেই, একদম 100% গ্যারান্টি। ওই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চলো এটা নিয়ে আর কোনো কথা হবে না, ওকে চলো নেক্সট। এরপরে আমরা কি পড়ছিলাম, হ্যাঁ, কোয়ালিফিকেশন আমরা পড়ছি, তাহলে একজন প্রেসিডেন্ট হতে গেলে কি করতে হবে, তাকে লোকসভার মেম্বার হতে হবে, ওকে। আচ্ছা, এবার এগুলো খুবই গুরুত্বপূর্ণ যদিও না, তবে এগুলো লেখা রয়েছে সংবিধানে, লেখা রয়েছে যে তাকে কোনো লাভ লোভ বা লাভজনক পদে তিনি অধিষ্ঠিত হতে পারবে না, মানে এরকম তিনি ব্যবসায়ী হবে এরকম ব্যাপার ট্যাপার হবে, হলে হবে না, ঠিক আছে। মানে কোনো লাভজনক পদে তাকে থাকলে তিনি প্রেসিডেন্ট হতে হবে না, মানে যাবে না, এরকম ব্যাপার। ওকে, যেমন ধরো কোনো ব্যবসায়ী ব্যক্তি, তার প্রচুর টাকা আছে, সে তো বলতে পারে যে ভাই আমি প্রেসিডেন্ট হব। আম্বানি, আম্বানির পুত্র অনিল আম্বানি, ঠিক আছে। এই অনিল আম্বানির পুত্র না, সরি, তো আমার এই যে মোটুটা, নামটা কি আছে, আহ, আহ, যাই হোক, অনন্ত আম্বানি বা, হ্যাঁ, তো এদের টাকা রয়েছে প্রচুর, এরা তো বলতে পারে যে, একজনের নাম জানি আমি আর কি, সব শিল্পপতির নাম জানি, রতন টাটা জানি, আম্বানি জানি,
তারপরে আদানি জানি, তারপরে ওই মিত্তল জানি, আর কি, তবে এইগুলো হাইলাইটেড হচ্ছে বর্তমানে সেইগুলো, সেই কারণে যাই হোক, এইগুলো পদে অধিষ্ঠিত হলে হবে না। ওকে, চলো লেখো, লোকসভার মেম্বার হতে হবে, 3 নম্বর পয়েন্ট লেখো, লোকসভার মেম্বার হতে হবে। নেক্সট লেখো, 4 নম্বর পয়েন্ট লেখো, হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। এটার মানে হচ্ছে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত না থাকা। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ওই তো অ্যাক্টিং প্রেসিডেন্টের কথা বলা হয়, প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট। উফ, আরে ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা তো সামান্য ডিফারেন্স। আমি তো বললাম যে প্রেসিডেন্ট কোনো একটা পদ ছিল, 3টে পদেই ছিল, ঠিক আছে। প্রেসিডেন্ট এখানে মানে ফুল হোল্ড ছিল না, কিছুদিনের ছিল, এক্স অ্যাক্টিং প্রেসিডেন্ট যেটাকে বলা হয়, সেইখানে তো 3টে পদে এইরকম, এরকম কেউ হতে পারে না যে 3টে পদেই থাকতে পারে, অল্প অল্প সময় ছিল, ঠিক আছে। দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই দেখো, অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হচ্ছে, ধরো এখন কেউ মারা গেল, কোনো প্রেসিডেন্ট মারা গেল, ঠিক আছে, তো তার জন্য তাকে ওই পদের জন্য কিছুদিন রাখা হলো, জাস্ট কাজকর্ম চালানোর জন্য, এনাকে মানে ওই ধরনের পদ তাকে বলে অ্যাক্টিং প্রেসিডেন্ট। আচ্ছা চলো, এই একটা গ্রুপ, এনি অফিস অফ প্রফিট, মনে হয়। নেক্সট প্রশ্ন। আচ্ছা এবারে চলো, রাষ্ট্রপতির কয়েকটা ক্ষমতা, এবার হেডিং করো, পাওয়ার অফ প্রেসিডেন্ট, পাওয়ার অফ প্রেসিডেন্ট। আচ্ছা, রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে, তবে কিছু সমস্ত পাওয়ার আমি একসঙ্গে কয়েকটা লেখাচ্ছি, যেগুলো একটু জানতে হবে। ওকে, প্রথমে লেখো, 1 নম্বর লেখো, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। নাম্বার 2 লেখো, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। নেক্সট লেখো, সুপ্রিম কোর্ট, কমা কমা দেখবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য বিচারপতি, কমা ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্য, কমা রাজ্যপাল, রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ ও পদচ্যুত করেন, নিয়োগ করতে পারেন এবং পদচ্যুত করতে পারেন। ওকে, দেখো, রাষ্ট্রপতির যে পাওয়ার রয়েছে, অনেক ধরনের পাওয়ার রয়েছে, প্রেসিডেন্ট অ্যান্ড ফাংশন অফ পাওয়ার, রাষ্ট্রপতি অনেক ধরনের রয়েছে। আমরা যদি আলাদা আলাদা করে ভাগ করে পড়ি তাহলে কি হবে, এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার রয়েছে, জুডিশিয়ালি পাওয়ার রয়েছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, অ্যান্ড হচ্ছে এমার্জেন্সি পাওয়ার।
ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার রয়েছে, কিন্তু আমরা পড়বো না, আমরা তো আর ইউপিএসসি পড়ছি না, তো আমরা জেনারেল পরীক্ষার জন্য পড়ছি, সেই কারণে আমরা একটা পুরো বিষয়টাকে আমরা এই একটার মধ্যে আমি লিখে দিচ্ছি। ওকে, নেক্সট লেখো, হি নমিনেটেড 12 মেম্বার অফ রাজ্যসভা। হি নমিনেটেড মানে লেখো তিনি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। He nominates 12 members of Rajya Sabha. নেক্সট লেখো, আচ্ছা এটা আমি লেখাতাম হি নমিনেট 2 মেম্বার অফ লোকসভা ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু বর্তমানে এই পদটা আর নেই, সেখানে এটা লিখতে হবে না। নেক্সট, তিনি লোকসভা বা রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে পারেন। তিনি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে পারেন। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে পারেন। পৃথা ক্লাসে আছো? পৃথা নেই, আচ্ছা ঠিক আছে। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে পারেন। নেক্সট লেখো, হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ the Defence Force of India. He is the Supreme Commander of the Defence Force of India. সুপ্রিম কমান্ডার বলতে নেভি, আর্মি অ্যান্ড হচ্ছে এয়ারফোর্স, এই সমস্ত কিছুর হচ্ছে সুপ্রিম কমান্ডার হলেন ইনি, রাষ্ট্রপতি। আচ্ছা লেখো, হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। বাংলায় লেখো, তিনি ভারতের সেনাবাহিনীর মানে প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক, প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক। নেক্সট লেখো, হয়ে গেছে, এগুলো লেখো, আর লিখতে হবে না সেরকম কিছু। আরো অনেক কিছু আছে, মোটামুটি অতটা, এগুলোই লেখো, ঠিক আছে। এবার চলো আমরা এমার্জেন্সি পাওয়ার অফ প্রেসিডেন্ট পড়বো। ওকে, চলো হেডিং করে এবারে এমার্জেন্সি পাওয়ার অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ার। দেখো প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ার, তিনটে এমার্জেন্সি পাওয়ার রয়েছে, তিন ধরনের এমার্জেন্সি ঘোষণা করা যায় ভারতবর্ষে। তো এই তিনটে এমার্জেন্সি কি কি? একটা ন্যাশনাল এমার্জেন্সি, আচ্ছা একটা এক নম্বর লিখুন, হ্যাঁ লেখো, এমার্জেন্সি, তিন ধরনের এমার্জেন্সি ঘোষণা করা যায়, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি,
নাম্বার 2 লেখো প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল। আর 3 নম্বর লেখো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা যায়? লিখে নাও, কত নম্বর আর্টিকেল লিখেছে? 352। হ্যাঁ, 352, 356, আর একটা লেখো আর্টিকেল 360। তো ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, প্রেসিডেন্ট এমার্জেন্সি 356 নম্বর এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। ওকে, এবার আমরা, তোমরা হেডিং করো ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি, দেখো ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা বলা হয়। ওকে, তো এই ন্যাশনাল এমার্জেন্সি মানে কি, কখনো এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে এটা সাধারণত কোনো সিকিউরিটি কারণে, বিশেষত কোনো যুদ্ধ হলে, ভারতের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হলে, ভারত পাকিস্তান, আমরা জানি পাকিস্তান, চীন, আশেপাশে যে সমস্ত দেশ আছে, বাংলাদেশ। তো এই অর্থাৎ কোনো যুদ্ধ হলে বা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রিগেশন মানে বাহ্যিক কোনো আক্রমণ করলে, মানে কেবলমাত্র এই ভারত চীন পাকিস্তান হলে না, যে কোনো দেশ, আমেরিকা এই যে ভেনেজুয়েলা যেমন আক্রমণ করলো, তো আমেরিকা এখন আবার থ্রেট দিচ্ছে ভারতকে, বলছে ভাই আমেরিকা, মোদি আমাকে খুশি করতে পারছে না, আমি মোদিকে যখন খুশি মানে এরকম হতে পারে, ভেনেজুয়েলার মতো অবস্থা হতে পারে, এরকম ব্যাপারটা আবার বলছে ট্রাম্প। ঠিক আছে, মানে ও যেন সেই একটা ইয়ের মতো, মানে কি বলবো, হ্যাঁ মানে, হ্যাঁ মানে সমস্ত কিছু রাজ করবে আর কি, এরকম ব্যাপার। যাই হোক, তো এই কারণে আরো একটা বিভিন্ন ধরনের চালাচ্ছে, এই ট্যারিফ ফ্যারিফ চালাচ্ছে, যাই হোক যাই পাবে। তো এক্সটার্নাল অ্যাগ্রিগেশন মানে বাহ্যিক কোনো কারণে এ হলে তো ইমার্জেন্সি রাখতে পারে। তো একটু লিখে নাও, লেখো যুদ্ধ, কমা এক্সটার্নাল এগ্রিগেশন, মানে লেখো যুদ্ধ, কমা বাহ্যিক আক্রমণ, আর একটা লেখো আর্ম রেবিলিয়ন মানে কি, সেনাবাহিনীর উত্থান। হ্যাঁ, অভ্যুত্থান, সেনাবাহিনীর অভ্যুত্থান। এই সমস্ত ঘটনা ঘটলে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যায়। সেনাবাহিনীর অভ্যুত্থান, হ্যাঁ এইগুলো যেমন এগুলো পাকিস্তানে, বাংলাদেশে এগুলো হয়ে থাকে, সেনাবাহিনী কন্ট্রোল করে। পাকিস্তানে তো পুরোটাই সেনাবাহিনী কন্ট্রোল করে। ঠিক আছে, এখানে প্রেসিডেন্ট বা হচ্ছে রাষ্ট্রপতি সেরকম কোনো ভ্যালু নেই। সেনাবাহিনী সেনাবাহিনী অভ্যুত্থান মানে কি, সেনাবাহিনী যদি মনে করে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে দেশ চালাচ্ছে তারা ঠিকঠাক চালাচ্ছে না, তাহলে যে সেনাবাহিনী রয়েছে তারা নিজেদের ক্ষমতা মানে যে প্রশাসনিক ক্ষমতা তারা নিজেদের হাতে তুলে নিতে পারে, এটাকে বলা হয় আর্ম রেবেলিয়ন বা হচ্ছে সেনা অভ্যুত্থান। পাকিস্তানে এই ঘটনাটা ঘটে, বাংলাদেশেও যেমন ওই শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেনাবাহিনী নিয়ন্ত্রণে ছিল সবকিছু। তো এটা হচ্ছে আর্ম রেবেলিয়ন। তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে, এবং এর আগে এটা ছিল এই যে এক্সটার্নাল ইন্টারনাল এমার্জেন্সি। ইন্টারনাল এমার্জেন্সি 1975 সালে আমরা সেই দেখেছিলাম, ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ সমস্যার কারণে মানে ইন্টারনাল কজ দেখিয়ে এমার্জেন্সি জারি করেছিল, নিজে ভোটে জিতবে বলে। ঠিক আছে, তো এইগুলো ভারতের, হ্যাঁ, এবার মাঝে মাঝে বলে না আমাদের পশ্চিমবঙ্গে
যেমন অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে প্রেসিডেন্ট রুল জারি জারি করো, এই ধরনের অবস্থা হলে কিরকম হবে বলো তো? খুবই অবস্থা খারাপ হবে, একটা দেশের অবস্থা খুবই খারাপ। এই কিরকম এরকম হচ্ছে কেন? হ্যাঁ, কিরকম অবস্থা হয় বলতো? আমাদের যে মৌলিক ক্ষমতা, ধর যুদ্ধ হলো, আমরা তো সেই যুদ্ধের সময় পড়িনি। এই যুদ্ধে এখন যা মানে ঘটনা ঘটছে চারিদিকে, আমরা আহ, মানে সবাই ভারতের জনগণ বলে থাকি এই যুদ্ধ হোক, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হোক। হ্যাঁ, যুদ্ধ করতে পারে না সরকার, এত করছে, সন্ত্রাসী হামলা ঘটাচ্ছে, হ্যাঁ বাংলাদেশ এইসব করছে, পেছনে কাটি মারছে, যুদ্ধ করলে তো হয়ে যায়। তো এরকম যুদ্ধ হলে কি হবে তখন? সরকার যদি মনে করে, তাহলে কি করতে পারে? এই এমার্জেন্সি জারি করতে পারে। এমার্জেন্সি জারি হওয়া মানে কি? আমাদের যে সমস্ত ক্ষমতা, মৌলিক অধিকার, সেগুলো খর্ব হয়ে যাবে, মানে আমাদের আর থাকবে না। তুমি স্কুলে আহ, তোমার স্কুলে যাওয়ার অধিকার, সেই সময় সরকার বলতে পারে তোমাকে সেনাবাহিনীতে আসতে হবে। ঠিক আছে, সেনাবাহিনীতে যুদ্ধের জন্য তোমার দরকার হবে, ভারতের সমস্ত নাগরিককে যুদ্ধের জন্য যেতে হবে, প্রস্তুত থাকতে হবে। অর্থনীতি ভ্যালু কমে যাবে, ভ্যালু কমে যাবে। মানে আমরা হয়তো মানে এই যে এখন 10 টাকা কিলো কি পাচ্ছি, 10 টাকা কিলো কিছু পাই না, আলু পাচ্ছি 20 টাকা কিলো দামে, এই আলুর দামটা 50 টাকা হয়ে যাবে। তো এই এমার্জেন্সি জারি হওয়া মানে যুদ্ধ, আর যুদ্ধ হওয়া মানে খরচ। ঠিক আছে, বিদেশ থেকে কোটি কোটি টাকার ওই অস্ত্র কিনতে হবে। তো এগুলো হলে প্রচুর টাকা, মানে তখন আর ভারতের সেবার জন্য আর খরচ হবে না, তখন ওই সমস্ত যুদ্ধের জন্য হবে। তো সেই কারণে মানে যুদ্ধ হওয়া উচিত না। ঠিক আছে, এবং আমেরিকা, বিদেশি শক্তিগুলো সবসময় চায় ভারত এর সঙ্গে অন্যান্য দেশের যুদ্ধ হোক, সেই কারণে কন্টিনিউয়াস পেছনে লেগে থাকে। আমরা বুঝতে পারি না এই বাংলাদেশ এত ছটপট করছে কেন? এসব বিদেশি শক্তির মদদে চলছে। ঠিক আছে, বাংলাদেশের লোকেরাই বলছে তো, ভারত যদি একবার আহ, বাংলাদেশকে আক্রমণ করে 5 মিনিট সময় লাগবে, কিন্তু করবে না। ভারত হচ্ছে খুব শান্ত এবং বুদ্ধিমান মানুষরা উপরে চালাচ্ছে, তারা অতটা বোকা লোক না। ঠিক আছে, এগুলো সব প্ল্যান মাফিক করা হচ্ছে। আর বাংলাদেশের জনগণকে কেন এইসব করছে? কারণ এগুলো সব আমেরিকা, ট্রাম্পের ঘরে চাল। এ মালটা করেছে কি? ইউনিসকে তাড়ি দিয়ে কি করেছে? এই সরি, শেখ হাসিনাকে পদচ্যুত করে ইউনিসকে ঢোকালো, কারণ ইউনিস আমেরিকায় ছিল, 5-8 ছিল, ভাই আমাকে কোনো রকম ভাই ওখানে নিয়ে যাও। তো ওইখানে তো বাংলাদেশের ক্ষমতা করে ইউনিসকে সরকারকে বসালো। ভেনেজুয়েলাতে দেখো, ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টকে পদচ্যুত করালো, করিয়ে মানে পদচ্যুত, তাকে ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কিডন্যাপ করে নিয়ে এখন আছে তোমার একজনকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতায় বসিয়েছে। আর এই যে কিছুদিন আগে নোবেল প্রাইজ পেয়েছে, বলো নাম কি? শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তুই মাচাদো, বিরোধী দলনেত্রী। ঠিক আছে, আর বিরোধী দলনেত্রী কেন নোবেল প্রাইজ পেয়েছে এবার ভাবো, কানেকশনটা কোথায়? কিছু বুঝতে পারছো ডালিয়া? কানেকশনটা কোথায়? কিছু আন্দাজ করতে পারছো? হ্যাঁ, তুমি ভালো করে ভাবো, যতগুলো নোবেল প্রাইজ পেয়েছে যারা যারা। মাচাদো, মাচাদো। হ্যাঁ, হ্যাঁ দেখেছো, এবারে বলছে আমার প্রেসিডেন্ট এটা নোবেলটা এর সঙ্গে ভাগ করে নেব, ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেব। তার মানে কি? ও এবারে প্রেসিডেন্ট হবে, ট্রাম্পের সঙ্গে ভাগ করে, মানে ট্রাম্পের গলায় জড়াজড়ি হয়ে গেল। এবারে হচ্ছে মাচাদোকে ওখানে বসিয়ে দেবে। আর ট্রাম্পটা ওই, ও কেন নোবেল প্রাইজ পেয়েছে, এই সমস্ত ঘটনা ঘটানো ঘটানো হবে বলে নোবেল প্রাইজ ঘটানো মানে দেয়া হয়েছে। ঠিক একই রকম ইউনিসকেও সেম। দেখতে পাচ্ছ, পুরোটাই হচ্ছে সব খেলা, ইন্টারন্যাশনাল খেলা। আমরা ছোটখাটো ব্যক্তি তো, আমরা এগুলো বুঝতে পারি না। সব ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স চলছে সমস্ত কিছুর পেছনে। ঠিক আছে, যাই হোক, আমরা অত ভেতরে ঢুকে লাভ নেই। হুম, তাই না? সাধারণ লোক। নেক্সট ইনফরমেশন চলো লেখো।
আচ্ছা, এমার্জেন্সি তাহলে জারি হলে আমাদের কি হবে না, কোনো মৌলিক অধিকার থাকবে না, বোঝা গেল। কিন্তু দুটো মৌলিক অধিকার 20 নম্বর এবং 21 নম্বর যে মৌলিক অধিকার, হ্যাঁ এটা বাতিল করা যাবে না, এটা একটু লিখে দাও। দেখো, এমার্জেন্সি, জাতীয় এমার্জেন্সি জারি হলে, দেখো ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে মৌলিক অধিকার খর্ব হয়, তবে আর্টিকেল 20 এবং 21 নম্বর আর্টিকেল, লেখো এমার্জেন্সি, লেখো ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ডেড the fundamental rights, all fundamental rights except Article 20 and Article 21। বাংলায় দেখো, জাতীয় জরুরি অবস্থা জারি হলে প্রেসিডেন্ট সমস্ত মৌলিক অধিকার খর্ব করতে পারে, কিন্তু 21, 20 এবং 21 নম্বর আর্টিকেল খর্ব করা যাবে না। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার 20 নম্বর আর্টিকেলে কি আছে আর 21 নম্বর আর্টিকেলে কি বলবো, বললাম তো, আবার কি করে বলবো বলো, কোনটা বলো। লেখো, জাতীয় জরুরি অবস্থা জারি হলে, জাতীয় জরুরি অবস্থা জারি হলে সব মৌলিক অধিকার খর্ব হয়, কিন্তু 20 এবং 21 নম্বর ধারা বাতিল করা যায় না। এবার বলে দাও 20 নম্বর আর্টিকেলে কি আছে, কে বলবে? 20 নম্বর আর্টিকেলে কি উল্লেখ আছে? ডালিয়া বলো, সুনন্দা বলো। হ্যালো, 20 নম্বর আর্টিকেলে কি, হ্যাঁ বলো। হ্যাঁ, লেখো প্রোটেকশন অফ সিটিজেন। না না না, আচ্ছা নেক্সট লেখো, 21 নম্বর আর্টিকেলে কি আছে? হুম, লেখো রাইট টু লাইফ, মানে জীবনের অধিকার, মানে আমাদের জীবনের অধিকার যদি কেড়ে নেয় তাহলে কি আর হবে, রাইট টু লাইফ। হুম, ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, প্রত্যেকে লিখেছো? ঠিক আছে, চলো নেক্সট। এবার লেখো জাতীয় পরের ইনফরমেশন লেখো, জাতীয় জরুরি অবস্থা জারি হলে 1 মাসের মধ্যে উভয় পক্ষে পাস হতে হবে। জাতীয় জরুরি অবস্থা জারি হলে 1 মাসের মধ্যে উভয় কক্ষে পাস হতে হবে, মানে বিল পাস করতে হবে। উভয় কক্ষে পাস করতে হবে। এই দেখো, প্রেসিডেন্ট ধরো এখন এমার্জেন্সি হলো, ঠিক আছে, এখন তো সংসদ খোলা নেই, কিন্তু আমাকে এমার্জেন্সি ডাকতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এমার্জেন্সি তো চালু হয়ে গেল, এমার্জেন্সি চালু হওয়ার জন্য আগে থেকে তোমার বিল টিল পাস করার দরকার নেই, ঠিক আছে। লোকসভা আর রাজ্যসভা তোমরা জানো, লোকসভা এইগুলো জানো তো, লোকসভা রাজ্যসভা এই সমস্ত বিষয়গুলো জানো তো, ধারণা আছে নাকি বলতে হবে বলো? আচ্ছা আচ্ছা, দেখো লোকসভা আর রাজ্যসভা কি জিনিস, খাই না মাখে, তুমি ভোট দাও প্রতি বছর, মানে প্রতি বছর না, 5 বছর অন্তর অন্তর এমপি ভোট হয়, লোকসভা ভোট,
মোদি নির্বাচিত হলো প্রধানমন্ত্রী, তো ওই যখন দেশের একটা সারা দেশে যখন ভোট হয় সেটাকে বলা হয় লোকসভা ভোট। ঠিক আছে? তো এই লোকসভা ভোটকে বাংলায় বলা হয় মানে কি বলা হয়, এই সরি, বাংলাতে লোকসভা ভোট বলা হয়, আর ওটাকে আমরা ওই এমপি ভোট বলে থাকি। ঠিক আছে? তো এই ভোটের মাধ্যমে কি হয়, এমপি মানে মিনিস্টার অফ পার্লামেন্ট, এমপি মানে মিনিস্ট্রি অফ পার্লামেন্ট, পি থেকে পার্লামেন্ট আর এম থেকে মিনিস্ট্রি, তাহলে পার্লামেন্টের মিনিস্ট্রি নির্বাচন করি, অর্থাৎ পার্লামেন্টের সদস্য বা মন্ত্রী আমরা নির্বাচন করে থাকি, আমরা জনগণরাই করে থাকি। এবার যাদেরকে তুমি ভোটে জিতিয়েছো, তুমি কোথা থেকে, তোমার কোথায় বাড়ি, কোথায় বাড়ি বলো? বহরমপুর। আচ্ছা, বহরমপুর অধীর চৌধুরী, বলো তো এই বছর লোকসভা ভোটে তুমি কাকে জিতিয়েছো? ইউসুফ, ইউসুফ। বা কি ধরনের মানুষ দেখো পশ্চিমবঙ্গের মানুষ, যে যে ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের নারী মানে কিচ্ছু জানে না, জীবনে পশ্চিমবঙ্গে আসে না। হ্যাঁ, কি অবস্থা, কি ধরনের গরু মানে পশ্চিমবঙ্গের মানুষরা কি ধরনের ছাগল বলা যেতে পারে, গরু ও তো জ্ঞান ট্যান আছে বুঝলে, এরা ছাগলের থেকে অধম। কি ধরনের ছাগল যে মানুষটা অধীর চৌধুরী, যেখানে বহরমপুরে মানে সাধারণ মানুষের এত ইয়ে করেছে, ছোটবেলা থেকে পলিটিক্স করে ইয়ে করেছে, অভাব অভিযোগ সমস্ত কিছু, হ্যাঁ, কোনো সমস্যা হলে ছুটে যায়, তাকে ভোটে হারিয়ে দিয়ে সে কোথায় ইউসুফকে ভোটে দাঁড়িয়ে করেছে। আর মুর্শিদাবাদে মুসলিম বেশি আছে, আর ওই নামটা শুনেই আর কি সবাই ভোট দিয়েছে, ব্যাস চলো, কোনো কথা হবে না, ও কাজ টাজ দরকার নেই আমার, ইয়ে হলেই হবে। ঠিক আছে? কি অবস্থা, কি ধরনের সব মানে ছাগল দেখো। আর এসে জিতে সে কি করছে, সে জীবনে আর পশ্চিমবঙ্গে আসে না, মানুষের এই অভাব অভিযোগ ইয়ে করে। আর কি বলা যাবে, কিছু করার নেই, সেখানে ধর্মটাই হচ্ছে প্রধান। হ্যাঁ, হ্যাঁ, কি কেস আবার? নারুগোপাল মানে? কি জানি ভাই, জানি না, যাই হোক। ও আচ্ছা, কন্ট্রোল করে থাকে নারুগোপাল। যাই পারে হোক, কিন্তু ওই যে মিনিস্ট্রি তোমরা পাঠিয়েছো লোকসভাতে, সে তো জীবনে পশ্চিমবঙ্গে আসে না, কারোর অভাব অভিযোগ বা দুঃখ দুর্দশা সে সে জীবনে জানে না। যাই হোক, এমন একজন লোককে পাঠিয়ে দান করেছে, জিতে গেছে, সে ঠিক আছে, অসুবিধা নেই। জনগণ এর ভাগ্য জনগণই ঠিক করেছে। তারা ভেবেছে ওই লোকটা আমাদের সবকিছু, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। তো ওই হচ্ছে এমপিতে মানে পার্লামেন্টে গেছে। এবারে পার্লামেন্টে এরকম ভারতবর্ষের অনেক রাজ্য আছে, অনেক সিট আছে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন 42টা সিট আছে এমপি, তো 42টা সিট ওই পার্লামেন্টকে পাঠানো হয়েছে। পার্লামেন্টে পশ্চিমবঙ্গ থেকে 42টা মেম্বার আছে আমাদের, এরকম সারা ভারতে অনেক মেম্বার আছে, তারা ওই পার্লামেন্টে মানে কোনো বিল যদি পাস হয় ভোটাভুটি মানে ভোট দেয়, ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ পেলে সেই বিলটা পাস হয়। এবার উভয় কক্ষে সেটা হতে হবে, লোকসভাতে হতে হবে এবং রাজ্যসভাতে হতে হবে। এবার লোকসভা হচ্ছে এমপি নির্বাচনের মাধ্যমে হয়, রাজ্যসভা ওটা তুমি এখন বুঝতে হবে না, ছাড়ো, ওটা হচ্ছে ওই মানে একটা অন্যভাবে একটা হয়, সেটা আমি পরে বলবো। তো এরকম ভোটাভুটি হয়ে জিতে মানে পাস হতে হবে, 6 মাসের মধ্যে পাস হতে হবে, তাহলে এমার্জেন্সি পাস হতে হবে। এবার পাস হলে এবারে ওই এমার্জেন্সি 6 মাস জারি হবে, এবং 6 মাস এটা অনির্দিষ্টকাল চলতে পারে, আবার তোমার মানে পাস হতে হবে, মানে এরকম 6 মাস অন্তর অন্তর তোমাকে পাস করাতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আরো 6 মাস চলুক এমার্জেন্সি। ওকে, লিখে নাও, প্রতি 6 মাস অন্তর, পরের ইনফরমেশন, প্রতি 6 মাস অন্তর উভয় পক্ষের সম্মতির প্রয়োজন, ছেড়ে দাও, আর কিছু লিখতে হবে না। পরে লেখো স্টেট এমার্জেন্সি, 3 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্ট লেখো স্টেট এমার্জেন্সি। হেডিং করেছো 356 নম্বর আর্টিকেল, ব্র্যাকেটের মধ্যে লিখে নাও। লেখো এই, এটা লেখো, এই এমার্জেন্সিকে বলা হয় প্রেসিডেন্ট রুল বা কনস্টিটিউশন এমার্জেন্সি। ফার্স্ট পয়েন্ট লেখো, একে বলা হয় প্রেসিডেন্ট রুল বা কনস্টিটিউশন এমার্জেন্সি।
আচ্ছা আচ্ছা, 1 মিনিট, উপরে একটু লিখে নাও তো। ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয় কতবার বলো তো? লিখে নাও, ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয় 3 বার। উপরে এই চয়নিকা চয়নিকা কি গো তুমি, কি মানে এত মানে প্রতিটা এতে দেরি করো কেন গো? আগের লাইনে লেখো, আগের উপরে, মানে ওই যে ন্যাশনাল এমার্জেন্সির ওখানে জায়গা যদি থাকে সেখানে লিখে নাও, লেখো ভারতের 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়। লেখো 1900, হয়েছে? 1960, 1962 এবং 1975, এই 3টে সাল লিখে নাও। 1975-এ, আচ্ছা 3টে কি কি হয়, এই সরি 1962, 1971 হবে, সরি ভুল বললাম। 1962, হ্যাঁ 1962, 71 আর 75। লেখো 1962 ওটা ইন্দো ভারত চীনের যুদ্ধ। 1971-এ লেখো ভারত পাকিস্তান যুদ্ধ। আর 1975-এ লেখো আভ্যন্তরীণ, ব্র্যাকেটের মধ্যে আভ্যন্তরীণ লিখে নাও, মানে ইন্টারনাল এমার্জেন্সি। হ্যাঁ লেখো 1962-তে লেখো, 1962-তে লেখো, হ্যাঁ বলো। সবগুলো 1962-তে নেহেরু ছিল। হ্যাঁ হ্যাঁ। হুম। স্টেট এমার্জেন্সিতে এবার লেখো। আচ্ছা লেখো 1962টা বলছি, লেখো 1962 ভারত চীন যুদ্ধ। হয়েছে? 1962 লেখো ভারত চীন যুদ্ধ। 1971 ভারত পাকিস্তান যুদ্ধ। এবার লেখো 1975 আভ্যন্তরীণ কারণ। তাড়াতাড়ি লেখো, 10 মিনিটের মধ্যে ছুটি দেবো, 5 মিনিটের মধ্যে শুধু লেখাবো, হ্যাঁ। লেখো স্টেট এমার্জেন্সি হেডিং করো, 1 নম্বর পয়েন্ট লেখো এই এমার্জেন্সিকে, লেখো এই অবস্থাকে বলা হয় প্রেসিডেন্ট রুল বা কনস্টিটিউশন এমার্জেন্সি। কনস্টিটিউশন এমার্জেন্সি। 2 নম্বর পয়েন্ট, পার্লামেন্টের উভয় কক্ষে 2 মাসের মধ্যে পাস করাতে হবে, বিল পাস করাতে হবে। পার্লামেন্টের উভয় কক্ষে 2 মাসের মধ্যে বিল পাস করাতে হবে। 3 নম্বর পয়েন্ট, পার্লামেন্টের উভয় কক্ষে 6 মাস, এই 2 মাসের মধ্যে বিল পাস করাতে হবে। নেক্সট, 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে, 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জরুরি অবস্থা জারি করা যাবে। 3 বছর পর্যন্ত স্টেট এমার্জেন্সি জারি করা যাবে। বলছি, তারপরের পয়েন্ট লেখো সারা দেশে
সর্বাধিক 6 বছর পর্যন্ত স্টেট ইমার্জেন্সি জারি করা যায়। আচ্ছা, নেক্সট ইনফরমেশন লেখো। সর্বাধিক বার স্টেট ইমার্জেন্সি উত্তরপ্রদেশ। আচ্ছা মণিপুর, হ্যাঁ সরি, মণিপুর নতুন হয়েছে। মণিপুর, হ্যাঁ লেখো না, নতুন এখনো চলছে মণিপুরে এমার্জেন্সি, এখনো চলছে 11 বার লেখো। না, মণিপুর। এবার লেখো সর্বাধিক সময়, মানে সব থেকে লংগেস্ট টাইম পাঞ্জাব। লংগেস্ট টাইম পাঞ্জাব। এবারে হেডিং করো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, লেখো আর্থিক জরুরি অবস্থা 3 নম্বর পয়েন্ট। আর্থিক জরুরি অবস্থা 3 নম্বর পয়েন্ট। মিউট করো চয়নিকা। আর্থিক জরুরি অবস্থা লেখো 360, আর্টিকেল 360 লেখো। আজ পর্যন্ত এখনো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি। আজ পর্যন্ত এখনো আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। হয়েছে? নেক্সট লেখো। ব্যাস, আর কিছু না। 360 নম্বর আর্টিকেল, আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেল ছেড়ে দাও। ঠিক আছে, এই হয়ে গেল, ইমার্জেন্সি কমপ্লিট হয়ে গেল।